বৃষ্টি কমলেও চট্টগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটে ফের বন্যার শঙ্কা, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খননের আশ্বাস। সমঝোতায় সংবিধান সংস্কার হতে পারে, তবে আগে সংশোধন। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বললেন জামায়াত আমির। ভুয়া কাগজে বিদেশ গিয়ে ১.৫ বছরে ফেরত ৫,০০০-এর বেশি যাত্রী। শাহজালাল ইমিগ্রেশনের বিরুদ্ধে যোগ সাজসের অভিযোগ। পোশাক খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫% করল বাংলাদেশ ব্যাংক। শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে জানসিন জুথিকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি গতকাল হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পর এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে নদীর পানি কমলেও ফুলগাজী উপজেলার কিছু এলাকায় লোকালয়ে প্রবেশ করেছে পানি। এছাড়া নদী তীরবর্তী নরবরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে মুহুরী নদীর তীর থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, ফুলগাছি উপজেলা নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে, তে ভোগান্তি কেমন দেখছেন? যদি গত দুদিন যাবৎ মূলত ফেনীতে বৃষ্টি নেই, তারপরও গতকাল দুপুর থেকেই মুহুরী, কহুয়া, সিলোনিয়া, ফেনীর যে সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে সেই 3 নদীর পানি হঠাৎ করেই বাড়তে থাকে। বলা যায় 9 মিটার থেকে পানির উচ্চতা যায় 11 মিটার 70 সেন্টিমিটার পর্যন্ত। স্থানীয়রা যেটি বলছেন যে এই ফেনী অঞ্চলের বৃষ্টি না, ভারতের ত্রিপুরার যে উজানে যে বৃষ্টি এবং সেখানকার যে পানি সেটি চাপ দেওয়ার কারণে মূলত ফেনীর এইসব এলাকায় পানি বাড়ছে, যার ফলশ্রুতিতে নদীর যে পানির উচ্চতা সেটি বাড়ছে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর ফুলগাজীর আমজাদার ইউনিয়নের মণিপুর গ্রাম। আমরা একটি সড়কের উপর আছি। আপনারা দেখছেন যে নদীর পানি সড়কের উপর দিয়ে কিন্তু যে কৃষি জমি সেই কৃষি জমিতে প্রবেশ করছে এবং মানুষের যে বসতবাড়ি সে বসতবাড়িতে প্রবেশ করছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে নদীর যে বিপদসীমা সেটি 12.55 সেন্টিমিটার। এখন নদীর যে পানি সেটি 11.35 মিটার দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখনও বিপদসীমা অতিক্রম করেনি। বিপদসীমা অতিক্রম না করলেও যে নদীর যে পাড় উপড়িয়ে যে নদীর পানিগুলো লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। আমরা দেখেছি যে ফুলগাজীর শুধু আমজাদার ইউনিয়নের এই মণিপুর গ্রামটি নয়, এছাড়াও কিন্তু আরও কয়েকটি গ্রাম কিন্তু নদীর যে পানি সেটি ঢুকছে এবং প্লাবিত হচ্ছে। এটি ফুলগাজীর যে আরও যে কয়েকটি গ্রাম রয়েছে সেগুলো হচ্ছে নাপিতকোনা, জগৎপুর, দক্ষিণ দৌলতপুর, বড়ইয়া এবং বসন্তপুর, সেখানেও কিন্তু নদীর পানি ঢুকছে। আমরা কথা বলেছি তীরবর্তী যারা মানুষ রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পাড়ের যে 122 কিলোমিটার নদী তীরবর্তী বাঁধ, সেই বাঁধের যে নড়বড়ে অবস্থা, সেই নড়বড়ে অবস্থার কারণে তাদের মধ্যে কিন্তু বন্যার শঙ্কা বিরাজ করে। নদীর পানি যত ফুসে ওঠে, নদীর পানি যত বাড়ে, তত তাদের মধ্যে যে বন্যার আশঙ্কা এবং তাদের ঘর এবং বসতি চলে যাওয়ার এবং বন্যার জলে ভাসার যে তাদের মধ্যে ভীতি সেটি কিন্তু আসে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস জানিয়েছেন যে গত 24 ঘন্টায় মাত্র 10 মিনিট বৃষ্টি হয়েছে, পরিস্থিতি আরও কিছুটা উন্নতি হতে পারে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে নদীর পানির যে কমার প্রবণতা সেটি আরও কমতে পারে। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে নদীর পানি পরিস্থিতির সর্বশেষ। ফেনীতে কমতে শুরু করেছে নদীর পানি, সে খবর জানাতে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম। বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও, তবে রাঙামাটি ও কক্সবাজারের নিম্নাঞ্চলে পানি বেড়েছে। কিছুটা উন্নতি হচ্ছে বান্দরবানের পরিস্থিতি। দুর্গত এলাকায় এ পর্যন্ত সাপের কামড়ে কেটে মারা গেছে 95 জনকে, আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শতাধিক। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে।
বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামে। বেশিরভাগ উঁচু অঞ্চল ও পাহাড় লাগোয়া এলাকা থেকে একদিকে পানি নামছে, অন্য জায়গায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের 5 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 369 ইউনিয়নের 9 লাখ বাসিন্দা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও সড়কের ভয়াবহ চিত্র। তবে চট্টগ্রামের সাতকানি ও বাঁশখালীর অনেক এলাকায় এখনও পানি না কমায় দুর্ভোগ পেয়েছে ভিন্ন মাত্রা। এই অবস্থায় প্রতি বছর সরকার কিন্তু এসে দেখে যায়, দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। খোলাটা সম্ভব, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আর রোড টোড ভাঙিয়ে দিয়ে সামনে। তবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর কয়েকটি ইউনিয়ন এখনও তলিয়ে আছে পানিতে। পানি কমায় ধীরে ধীরে ত্রাণ সহায়তা বাড়ছে বন্যা দুর্গত এলাকায়। সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এছাড়া সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থাও ত্রাণ দিচ্ছেন এসব এলাকায়, যদিও তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে, ত্রাণগুলো চলে আসে সব এদিকে। আমাদের এদিকে অনেক বাড়ি এখনো পানিবন্দী, বুঝছেন, এদিকে কেউ যাচ্ছে না। এখানে বন্যা পরিস্থিতি 3-4 দিন ধরে এখানে সবাই ডুবে যাচ্ছে, কিন্তু কোনো ত্রাণ আসে না এখনো। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। চট্টগ্রামে নদ নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও নাব্য ফিরিয়ে আনতে দ্রুত সরকার কাজ করবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। উপজেলা প্রশাসন গতকালই এই 117টি ওয়ার্ড, এই 117টি ওয়ার্ড কিন্তু 17টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। সকালে বন্যা আক্রান্ত এলাকার পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন। বন্যার সময় সবচেয়ে বেশি দেখা যায় ডায়রিয়া, পানিবাহিত রোগ, চর্মরোগ, চোখের সংক্রমণ, শিশুদের শ্বাসকষ্ট এবং সাপে কামড়ের ঘটনা। 285টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নিয়মিত উপদ্রুত এলাকায় ওআরএস, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়ার বিভিন্ন ধরনের ওষুধ, স্বাস্থ্য উপকরণ প্রদান করে যাচ্ছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও। তবে রাঙামাটির উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বেড়েছে নিম্নাঞ্চলে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিচু এলাকা সহ নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে 6 উপজেলায়। কালনার ব্যাগ সব ভরে গেছে, সবসময় এরকম পানি কষ্ট আছে। আমাদের এখানে 5 নম্বর ওয়ার্ড খুব নিচু এলাকা, বন্যা কবলিত এলাকা। এখানে খুব ঘরবাড়ি, ফসল নষ্ট হয়েছে, মাছের চাষ নষ্ট হয়েছে। পানি নেমেছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়, তবে এখনও পেকুয়া ও চকরিয়ার কয়েকটি ইউনিয়নের মানুষ পানিতে ডুবে আছে। এসব এলাকায় সুপেয় পানির সংকট, অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের অভিযোগ বন্যা দুর্গতদের। আর আজকে তো 4-5 দিন ধরে এখানে বিদ্যুৎও নেই। মানুষের যে অবস্থা এখানে, পরিবার সবাই আপনি খবর নিয়ে দেখেন সবার কি অবস্থা, করুণ অবস্থা। 4-5 দিন পর্যন্ত কোনো কি বিদ্যুৎ পাচ্ছে না, যোগাযোগ মোবাইলের সাহায্য পাচ্ছে না, যোগাযোগ করতে পারছে না। কিন্তু আজকে আমরা 1 সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎবিহীন, আমাদের এখানে কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের কারণে আমরা খাওয়ার পানি এবং ব্যবহারের পানি কোনো কিছু আমরা পাচ্ছি না। বৃষ্টি কমায় পাহাড়ি ঢলের পানি কমেছে নদ নদী ও খালে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবনের। পানি নেমেছে অধিকাংশ এলাকায়, আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ। তবে পাহাড়ি সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় এখনও কয়েকটি উপজেলায় বন্ধ যান চলাচল। ফয়সাল করিম, এখন সাতকানিয়া, চট্টগ্রাম। সিলেট বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকায় ফের বন্যার শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার পানিতে কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সন্দীপন শুভর প্রতিবেদন। মৌসুমী বায়ুর প্রভাবে আষাঢ়ের শুরু থেকেই কখনো ঝিরিঝিরি, কখনো আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগ জুড়ে। গত 2 দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার সকাল থেকে আবারও বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কোথাও কোথাও 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আপনার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন ব্যাপী প্রায় একই রকম পূর্বাভাস আছে, অব্যাহত আছে।
এদিকে হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি গত 2 দিনে প্রায় 2.2 মিটার পর্যন্ত বৃদ্ধি পেলেও বৃষ্টিপাত কিছুটা কমায় পরিস্থিতির উন্নতি হয়েছে। একইভাবে মৌলভীবাজারে মনু নদীর পানি 1 মিটার পর্যন্ত বাড়লেও বৃষ্টিপাত কমায় জেলার নদ নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। সুরমার পানি গতকাল আজকে বেড়েছে কিছুটা, পানির লেভেল ডেঞ্জার লেভেলের প্রায় কাছাকাছি সমানই বলতে গেলে। আর সুরমাতে তো অনেক জায়গায় নদী ভাঙন আছে, সুনামগঞ্জেও আছে। এসব জায়গা যতটা সম্ভব আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আর কি। প্রাথমিক হিসাবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যায় 200 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বাঁধ ও গ্রামীণ অবকাঠামো। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 4 থেকে 5 দিন সময় লাগবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পর্যাপ্ত সাহায্য আছে, পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আশ্বাস দেওয়া আছে। আমরা খালি ক্ষতি নিরূপণ করে দিলেই ওনারা ক্ষতি অনুযায়ী আমাদের কাছে ক্ষতিপূরণ পাঠাবেন, আমরা যথাযথভাবে বিতরণ করব। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে নদীর পানি 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্দীপন শুভ, এখন সিলেট। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুম শেষে নগরীর সব খাল খননের আশ্বাস দিয়েছেন 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। সেই সাথে রাজধানীর লেকগুলো দেখভালের জন্য রাজুককে সক্রিয় করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এদিকে আওয়ামী আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হোসেন জাহিদের প্রতিবেদন। গত দুদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে শুরু করে মূল সড়ক। নগর জীবনের স্বাভাবিক গতিময় জীবনে নেমে আসে স্থবিরতা। কিন্তু এমনটাই কি হওয়ার কথা ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার বিকেলে রাজধানীর গুলশান লেক পরিদর্শনে যান ঢাকা উত্তরের প্রশাসক। জানান, রাজধানীর 50 থেকে 60% খালের সীমানা নির্ধারণ শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে পুনরুদ্ধার কাজ, কমবে জলভোগান্তি। আমরা একটি করে নির্ধারণ করে আমরা খালগুলো উদ্ধার করব এবং সেই খালগুলো আমরা খনন করব বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অলরেডি আমাদের ডিমার্কেশনের কাজ চলমান আছে। অলরেডি ডিমার্কেশনের 50 থেকে 60% কাজ আমাদের শেষ হয়ে গেছে। তবে খাল খনন কবে থেকে পুরোদমে শুরু হবে সেই উত্তর জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। জলজটে ভোগান্তির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, চলতি বর্ষা মৌসুমের পর কাজ দৃশ্যমান হবে। উদ্যোগ সফল হলে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষায় নেওয়া সম্ভব হবে এমন আশা প্রকাশ করেন তিনি। জনাব তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি আবার খালগুলো কাটার নির্দেশ দিয়েছেন। তবে আমাদের ঢাকা শহরে খালগুলো এখনো আমরা মুক্ত করতে পারি নাই। এবার তাড়াতাড়ি বর্ষা চলে আসছে, আমরা আশা করি বর্ষার পরে প্রতিটা খাল আমরা খনন করব। খননের মধ্য দিয়ে এবং পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো আমরা বের করব। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়েন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ওপর। বলেন, সেই সরকারের অপরিকল্পিত নানা উদ্যোগ এই সংকটের পেছনে দায়ী। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। বন্যার্তদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছেন, সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন। সরকার এবং রাজনৈতিক দল উভয় পরিচয়েই বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাচ্ছে তার দল, এমন দাবিও করেন তিনি। তো সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই। হোসেন জাহিদ, এখন ঢাকা। সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন হয়েছে। তবে এতে নেই বিরোধী দলীয় কারো নাম। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলছেন, এর মাধ্যমে গণভোটকে উপেক্ষা করা হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগে সংবিধান সংশোধন হতে হবে। সমঝোতার ভিত্তিতে যদি সংবিধান সংস্কার করতে হয় সেটা পরে হতে পারে। নাজমুস সাকিবের প্রতিবেদন।
মহোদয়ের পরামর্শক্রমে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ। দিনের শেষ ভাগে আলোচনা হয় সংবিধান সংশোধন, মুক্তিযুদ্ধ, স্বরাষ্ট্রসহ বেশ কিছু কমিটির বিষয়ে। কিন্তু তারা এখনো কোনো নাম আমার কাছে দেননি। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধী দলের কারোর নাম না পাওয়ায় সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব করেন। গণভোটের দাবি উপেক্ষা করা হয়েছে এমন দাবি তুলে এ সময় অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। 17 জনের মধ্যে সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বিরোধী দল ওয়াকআউটের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আগে সংবিধান সংশোধন হতে হবে, সমঝোতার ভিত্তিতে যদি সংবিধান সংস্কার করতে হয় সেটা পরে হতে পারে। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয় এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। সংসদ থেকে বের হয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মানুষের গণভোটকে অস্বীকার করলে তারা সংসদে থাকবেন না। সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি। আর সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন করা ছাড়া এই সরকারের কোনো বিকল্প পথ নেই। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, আমরা তৈরি হয়েছি, তখন আমরা সংবিধান লিখেছি। কাজে সংবিধান নতুন করে লেখার তো কোনো সুযোগ নেই। কাজে আমরা সংবিধান আজকে হোক, কালকে হোক, পরশু একদিন সংবিধান সবাই মিলে সংশোধন করবো, এটাই বাস্তব। বাজেট অধিবেশনের এদিন উঠে আসে আওয়ামী লীগ সরকারের সময় হওয়া মডেল মসজিদে দুর্নীতির প্রসঙ্গ। বর্তমান সরকার এ বিষয়ে তদন্ত করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন মাদকদ্রব্য সংশোধন বিল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল সংসদে পাশ হয়। পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নাজমুস সাকিব, এখন ঢাকা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। রিক্রুটিং এজেন্সি ও বিশেষ চক্রের যোগসাজশে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিদেশে পার হয়ে যাচ্ছেন কিছু যাত্রী। তবে গন্তব্য দেশের ইমিগ্রেশন তথ্যের গরমিল পেলে ফেরত পাঠায় এমন যাত্রীদের। গেল 1.5 বছরে 5,000-এর বেশি যাত্রী এভাবেই দেশে ফিরে এসেছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া কাগজপত্রে ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। সম্প্রতি বিমানবন্দর থেকে মালয়েশিয়ার 71 যাত্রী উধাও হওয়ার ঘটনার সূত্র ধরে এখন টেলিভিশন অনুসন্ধান শুরু করে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইমিগ্রেশনে গেলে পাওয়া যায় এমন সত্যতাও। স্পাউস ভিসায় সৌদি আরব যাচ্ছিলেন কুষ্টিয়ার শম্পা। দেশটিতে থাকা এক প্রবাসীর সঙ্গে বছর 2 আগে মোবাইলে বিয়ে হয়েছে জানালেও দেখাতে পারলেন না প্রয়োজনীয় কোনো কাগজপত্র। হাজবেন্ডের কাছে আছেন, এটার কোনো প্রমাণ, কোনো কিছু, কোনো ছবি আছে আপনার হাজবেন্ডের? না, আমার ফোনটা তো বাসায় রেখে আসছি, আমার বাসায় তো টাচ ফোন নাই। পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের যাত্রী মামুন রেজার ভিসায় লেখা কারখানা শ্রমিক, কিন্তু জিজ্ঞাসাবাদে যাত্রার সঠিক উদ্দেশ্য জানাতে ব্যর্থ হন এই যাত্রী। আফ্রিকার আরেক যাত্রী সাত্তার মোল্লাকেও অফলোড করা হয় একই অভিযোগে। ওইখানে তো ওয়ার্ক পারমিট বলে হয় না, ওই দেশে রেসিডেন্সিয়াল পারমিট হয়। অফলোড হওয়া নেপালগামী কয়েকজন যাত্রী জানালেন, তারা পেশায় বিরিয়ানি ব্যবসায়ী, বাসের হেল্পার ও গাড়ি চালক। সন্দেহজনক হওয়ায় এদের যাত্রাও আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশে ব্যবসা করি, নাম কি বিরিয়ানির। যেরকম বাংলাদেশে গাড়ি চালিয়েছি, যেমন অনেক জায়গায় ঘুরছি, সব জায়গায় তো মনে করেন দেখা হয়েছে। মানে মন চাইলো যে একটা কোথাও ঘুরি। যমুনা ফিউচার আছে না, ওখানে 1 লোক করেছে, ইন্ডিয়ান ভিসা করে ওরা, ওখান মাধ্যমে ভিসা টিকিটে সব মিলে 60,000-এর মতো। প্রতিদিন নকল ভিসা, ভুয়া হোটেল বুকিং, পাসপোর্টে পর্যাপ্ত ডলার এন্ডোস না থাকা সহ তথ্যের গরমিলে অফলোড হন কিছু যাত্রী। গেল 1.5 বছরে ঢাকা থেকেই কেবল 9,500-এর বেশি যাত্রী অফলোড হয়েছেন। এদের বড় অংশই মালয়েশিয়ার যাত্রী ছিলেন। আমাদের সিস্টেমের মাধ্যমে ইমিগ্রেশন হবে না, কারণ তার সন্দেহজনক যাত্রার কারণে তার অফলোড হয়েছে। পাসপোর্ট অফলোড থাকা অবস্থায় উড়ে যেতে পারেন না।
অভিযোগ আছে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজপত্র নিয়েও বিশেষ কোড ব্যবহার করে বিদেশে চলে যাচ্ছেন কিছু যাত্রী। গেল 1.5 বছরে 7টি দেশ বিমানবন্দর থেকেই এমন 5,000-এর বেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে। এতে প্রশ্নের মুখে পড়েছে দেশের ইমিগ্রেশনের যাচাই বাছাই প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করে যখন চলে গেল ওই দেশে, তার গন্তব্যের দেশে, সেখান থেকে যদি ব্যাক করে, তাহলে আমার দেশের ইমিগ্রেশনের তৎপরতা, আমার দেশের ইমিগ্রেশনের যে যাচাই বাছাই প্রক্রিয়া, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। বেশিরভাগই কিন্তু যাচ্ছে ভিজিট ভিসায়। তবে চলতি বছর ভুয়া কাগজপত্রের কারণে বিমানবন্দর পুলিশ 64 যাত্রীকে মামলা দিয়েছে জানালেও কিভাবে কতিপয় যাত্রী ইমিগ্রেশন পার হয়ে যান এই প্রশ্নের মুখোমুখি হলে ইমিগ্রেশন অপারেশনসের ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার কামরুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। অনুমতি ছাড়া এখানে আমি কেউ কথা বলবে না। আচ্ছা, আপনি তাহলে একটু আপনি শুধু প্রসেসটা বুঝে যান, বক্তব্য এই মুহূর্তে কেউ দেবে না। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন শ্রমিক প্রেরণকারী দেশ হিসেবে ভুয়া কাগজপত্র নিয়ে দেশের ইমিগ্রেশন পার হওয়া রাষ্ট্রের জন্য হুমকি। এই পুরো অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা পাচারকারী নামে হোক, তারা স্মাগলার হোক, বা তারা রিক্রুটিং এজেন্সি হোক, ইমিগ্রেশন, এরা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকে এখান থেকে টাকা অর্জন করছে। ইমিগ্রেশনের এমন অবহেলা ও বডি কন্ট্যাক্টের মতো অভিযোগ বিদেশের কাছে নেতিবাচক ধারণা তৈরি করছে, পাশাপাশি ঝুঁকিতে ফেলছে অভিবাসী শ্রমিকদের। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করল কেন্দ্রীয় ব্যাংক। পোশাক খাতে নগদ সহায়তা 1.5% থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5%। বাংলাদেশ ব্যাংক বলছে রপ্তানি বাড়াতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, তবে একে শুভঙ্করের ফাঁকি বলছেন খাত সংশ্লিষ্টরা। আর অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী প্রণোদনা অর্থনীতির জন্য বয়ে আনবে না ভালো কোনো ফলাফল। দেখুন নাইম কামালের বিশেষ প্রতিবেদনে। তৈরি পোশাক সহ বর্তমানে 43 ধরনের পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা দেয় সরকার। এর মধ্যে পোশাক রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে 1.5%। তবে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে তা 3 গুণেরও বেশি বাড়িয়ে 5% করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। তথ্য বলছে দেশীয় বস্ত্রে বিকল্প নগদ সহায়তার বাইরে ইউরো অঞ্চলে বস্ত্র রপ্তানিতে অতিরিক্ত বিশেষ সহায়তা 0.50% এবং নিট, ওভেন ও সোয়েটার সহ তৈরি পোশাকের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত 3% বহাল থাকছে। এছাড়া অন্যান্য খাতে প্রণোদনা হার একই থাকছে। ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বলছে রপ্তানিমুখী এ খাতে স্বস্তি ফেরাতে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যদি লোকাল বাজার থেকেই সুতা অথবা বস্ত্র সংগ্রহ করেন এবং সেটা রপ্তানি হয়ে থাকে পরবর্তী ধাপ অতিক্রম করে, তবে তার বিপরীতে বিদ্যমান যে ক্যাশ ইনসেন্টিভের হার 1.5% ছিল, সেটা বৃদ্ধি করে 5% উন্নীত করা হয়েছে। আশা করি আমাদের এটার ফলে আমাদের একেবারে স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত প্রতিটি সেক্টরই উপকৃত হবে। তবে 3 গুণের বেশি প্রণোদনাতেও সন্তুষ্ট নয় খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন কাগজে কলমে 5% বলা হলেও এর আড়ালে রয়েছে শুভঙ্করের ফাঁকি। বেশি দামে লোকাল সুতা কেনার কারণে আমরা আসলে এই টাকাটা সরকার আমাদেরকে ইনডাইরেক্টলি ভর্তুকি দেয়। ভর্তুকির আসলে টেক্সটাইল যারা নাকি সুতা উৎপাদন করে তাদেরকে দেওয়া হয়, কিন্তু স্পিনিং গুলা এই সার্কুলার আসার সাথে সাথেই 10 থেকে 15% সুতার দাম বাড়ায় ফেলছে। ফলে ছোট এবং মাঝারি গার্মেন্টস গুলো আসলে এই সার্কুলারের কারণে উল্টো ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্যালকুলেশন আগে হতো যে 80 টাকা পর্যন্ত আমি আমার কাপড়ের দাম হিসাব করতে পারতাম বা এরকম লাগতো আমাদের। এখন 80 টাকা লাগলেও আমাকে ইনসেন্টিভ দেবে 70 টাকার উপরে। ফলে আগে ছিল 80 টাকার 5%, এখন এগুলো 70 টাকার 5%। তবে অর্ধ শতাব্দী ধরে চলতে থাকা রপ্তানির এই খাত কেন নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না সেই প্রশ্ন তুলে অর্থনীতিবিদরা বলছেন এভাবে প্রণোদনা অব্যাহত রাখা অর্থনীতির জন্য সুখকর নয়। স্বল্প সময়ে হয়তো কিছুটা সুফল দিতে পারে, কিন্তু যদি আমরা একটা যেটাকে আমরা বলতে পারি যে সাস্টেইনেবল একটা যদি সুফল পেতে চাই, টেকসই সুফল যদি হয়, তাহলে কিন্তু তৈরি পোশাক খাতটাকে আমাদের নিজস্ব তাদের যে উৎপাদনশীলতা, সক্ষমতা, এইটাকে বৃদ্ধি করার কিন্তু কোনো বিকল্প নাই। তা না হলে শুধুমাত্র পণ্য প্যাকেজ বাড়িয়ে আপনি এটা ধরে রাখতে পারবেন না।
ব্যবসায়ীদের সংকট কাটাতে সাময়িক প্রণোদনা দেওয়া যেতে পারে, তবে তা যেন দীর্ঘদিন অব্যাহত না থাকে সে বিষয়ে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম কামাল, এখন, ঢাকা। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাজার। বগুড়া শহরে নিয়মকানুনের তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ভবন। এমনকি অনুমোদিত নকশার সাথেই মিল নেই অধিকাংশ ভবনের। ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও অধিক ক্ষয়ক্ষতির সংখ্যায় নগরবাসী। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। সাইফুল সাগরের তোলা ছবিতে রাজীব সেলিমের প্রতিবেদন। প্রায় ৭০ বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া সিটি কর্পোরেশনে ১০ লাখ মানুষের বসবাস। আবাসনের চাহিদায় প্রতিনিয়তই গড়ে উঠছে বহুতল ভবন। তবে এসবের বেশিরভাগই নির্মাণ হচ্ছে নিয়মকানুনের তোয়াক্কা না করেই। অনুমোদিত নকশার চেয়ে বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে নগরীর অসংখ্য ভবন। দুটি বহুতল ভবনের মাঝখানে নির্দিষ্ট দূরত্ব রাখার কথা থাকলেও মানেনি বেশিরভাগ দালান মালিক। বাণিজ্যিক ভবনগুলোর অনুমোদিত নকশায় নিচতলা পার্কিং দেখালেও সেখানে ভাড়া দেয়া হয়েছে ব্যাংক, শোরুম সহ বিভিন্ন দোকান। নিয়ম বহির্ভূতভাবে এসব ভবন নির্মাণের সময় কোনো রকম তদারকি না করে নকশার অনুমোদন দিয়েই দায় সেরেছে পৌর কর্তৃপক্ষ, বলছেন সচেতনরা। সিটি কর্পোরেশন বা একসময় আমাদের যে পৌরসভা ছিল, পৌরসভা কিভাবে এই ভবনগুলোর অনুমোদন দিয়েছে আমরা জানি না। যে প্ল্যানটি পৌরসভা থেকে পাশ করে নিয়ে আসি সেই অনুযায়ী আমরা ভবন প্রকৃত অর্থে বাস্তবায়ন করি না। আমরা প্ল্যানের বহির্ভূতভাবে আমরা ভবনগুলো নির্মাণ করার কারণে এই ভবনগুলি ঝুঁকিপূর্ণ হচ্ছে। অতিরিক্ত উচ্চতা থাকায় ১০৪টি ভবনের বর্ধিত অংশ অপসারণের নোটিশ দিয়েছে বগুড়া পৌরসভা। বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় কর্পোরেশনের আইন অনুযায়ী বর্ধিত অংশের বৈধতা চান ভবন মালিকদের অনেকেই। কেউ কেউ নিয়মনীতির তোয়াক্কা না করে ভবনের বর্ধিত অংশ রাখতে চান। প্ল্যানে কোনো ভুল আছে বলে আমাদের জানা নেই, প্ল্যান ওভাবে পাস হয় না আমাদের জানা মতো। কিন্তু যখন আমরা কাজগুলো করতে চাচ্ছি তখন হয়তো প্ল্যানটা অনেক সময় অমিট করতেছি, মানার একটা টেন্ডেন্সিটা লক্ষ্য করা যাচ্ছে না। রাস্তার পাশে যেগুলো ভবন রয়েছে সেগুলো ভবন অবশ্যই বর্ধিত করার প্রয়োজন আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্ধিত করার সুযোগও দেওয়া উচিত। এসব ভবনে ভূমিকম্পে অধিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থা নিতে পারেনি পৌরসভা। তবে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে আইন প্রয়োগের ধরনও। শীঘ্রই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা। জেলা রেজিস্ট্রারকে চিঠি দেওয়া ছিল যেন এই ধরনের কোনো প্ল্যাট ফ্লট কোনো রেজিস্ট্রেশন না হয়, এবং নেসকোকে চিঠি দেওয়া ছিল তারা যেন এই অননুমোদিত তলায় কোনো ধরনের বিদ্যুৎ কানেকশন না দেন। এরই মধ্যেই আমরা এই ধরনের অবৈধ বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়েছি। আগামী দিনে ফাইলগুলো ধরে অনুমোদিত অংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া সিটি কর্পোরেশন থেকে বসতবাড়ির জন্য দেয়া হোল্ডিং নম্বর অনুযায়ী নগরীতে কাঁচা পাকা বসতবাড়ি রয়েছে মোট ৯০,০০০। রাজীব সেলিম, এখন, বগুড়া। যশোরের বসুন্দিয়ায় কাঁঠালের মোকাম এবারও জমে উঠেছে। এখানকার কাঁঠালের চাহিদা এমনিতেই দেশ জোড়া, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও সহজ। তাই এই মোকামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাপারী, পাইকার, আড়তদারদের ভিড় চোখে পড়ার মতো। প্রতি হাটে এই মোকামে প্রায় ২ কোটি টাকার কাঁঠাল বেচাকেনা হয়। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। দেশের কাঁঠাল উৎপাদনকারী অঞ্চলের মধ্যে অন্যতম যশোর। এলাকার বসুন্দিয়া, বাঘারপাড়া, চৌগাছা, অভয়নগর, দেয়াপাড়া, জঙ্গল বাধাল এবং মাগুরা ও নড়াইল জেলার কিছু অংশ জুড়ে বিপুল পরিমাণ কাঁঠালের ফলন হয়। এখানকার কাঁঠাল সুস্বাদু হওয়ায় জেলার বাইরে বেশ চাহিদা রয়েছে। যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে যশোর খুলনা সড়কের ভৈরব নদের পার ঘেঁষে বসুন্দিয়া বাজার। এখানেই কাঁঠালের বড় মোকাম, যেখানে প্রতি হাটে ২ থেকে ২.৫ লাখ পিস কাঁঠাল ওঠে, যার বাজার দর ২ কোটি টাকার বেশি। সপ্তাহে ২ দিন, শনিবার আর মঙ্গলবার, এই হচ্ছে বসুন্দিয়ার হাট। প্রত্যেক হাটে দেখা যাচ্ছে কাঁঠাল ওঠে ২ লাখ ৩ লাখ করে কাঁঠাল ওঠে, তাতে প্রায় ২ কোটি টাকার কাঁঠাল ওঠে। প্রতি শনি ও মঙ্গলবার যশোরের বসুন্দিয়া বাজারে বসে কাঁঠালের মোকাম। সেখানে নদী ও সড়ক পথে জেলার বাইরে থেকে আসেন ব্যাপারীরা। তারা বেচার জন্য কাঁঠাল কিনে নিয়ে যায় কুয়াকাটা, বরিশাল, খুলনা, ভোলা, বাগেরহাট, মোরেলগঞ্জ ও ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে। এখানকার কাঁঠালটা সুস্বাদু এবং খাইতে ভালো, এই কারণে এই জায়গার কাঁঠালটা
মানুষ চাহিদা করে কেনে। সারা বাংলাদেশে বসিন্দের কাঁঠাল, নাম করা কাঁঠাল, এই সবাই কেনার জন্য আগ্রহ করে আমাদের যশোর জেলায় কাঁঠাল কিনতে আসে বিভিন্ন জায়গার লোকজন। দামও খুব কম আছে। বাজারে মনে করেন 1,100 মাল কিনলে 5,000-6,000 টাকায় কিনা যায় 100 মাল। এবছর কাঁঠালের ফলন আশানুরূপ, তবে গত বছরের চেয়ে এবছর দাম কম বলে জানান বাগান মালিকরা। অতিরিক্ত আমদানির কারণে অন্য বছরের সাথে এবছর কাঁঠালের দামটা একটু কম। কাঁঠালের দাম ভালো না, কাঁঠালের বাজার কম। যে কোনো ফলের চেয়ে কাঁঠালের পুষ্টিমান বেশি। কাঁঠালের ফলন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অন্যদিকে কৃষকরা যাতে উন্নত জাতের কাঁঠালের ফলন বাড়াতে পারে দেয়া হচ্ছে সেই পরামর্শ। আমাদের যশোর জেলায় 622 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। তবে আমাদের উৎপাদনও ভালো। আমাদের হেক্টর প্রতি আমরা আশা করছি 40 মেট্রিক টন ফলন হবে, কারণ এখন হারভেস্ট শেষ পর্যায়ের দিকে। তবে একটা বিষয় যে আমাদের কাঁঠালটা সারা দেশে সরবরাহ করা হয় আমাদের যশোর থেকে। আরও একটা বিষয় আছে যে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমাদের এই কাঁঠালের প্রকৃতিজাতের উপরে ট্রেনিং দেওয়া হয়। যশোরে এবছর 622 হেক্টর জমিতে 20,000 মেট্রিক টন কাঁঠালের ফলন হয়েছে, যার বাজার দর 100 কোটি টাকারও বেশি। এখন যশোর। টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশের কিশ দ্বীপ, জাম দ্বীপ, কেশম দ্বীপ, বুশের ও বন্দর আব্বাসে একাধিক হামলা করেছে তারা। জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে আমিরাতের পতাকাবাহী 2টি তেলের ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে এক ভারতীয় নাবিক, আহত হয়েছে আরও 6 জন। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানে পুনরায় নৌ অবরোধ চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালী দখল করে 20% টোল আদায় করা হবে বলেও জানান তিনি। এ পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দর 2% বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে প্রায় $85। তীব্রতর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ, তবে এর প্রভাব পড়ছে মার্কিন অস্ত্রের মজুতে। সংখ্যা দীর্ঘায়িত হওয়ায় ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও বিশেষ অস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলার ক্ষেত্রে চাপে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, এমন আশঙ্কা সামরিক বিশ্লেষকদের। দেখুন পেনুকা সুলতানার প্রতিবেদনে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান সংঘাতে যুদ্ধবিরতির অধ্যায় শেষ। আর তার এমন বক্তব্যের পরপরই আবারও যুদ্ধ শুরু করে এই দুই দেশ। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বিপাকে পড়বে খোদ ওয়াশিংটন, এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমছে। তেহরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে মার্কিন অস্ত্রের মজুদ তীব্র চাপের মুখে পড়বে। প্রতিরক্ষা বিশ্লেষক এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মার্ক ক্যানসিয়ানের মতে, গেল কয়েকদিনের মতো একই হারে অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে আসতে পারে যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলবে। প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের শুরুর দিকে অপারেশন এপিক ফিউরি চলার সময় যুক্তরাষ্ট্র দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং THAAD ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ফলে যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্রের মজুদ কাঙ্ক্ষিত মাত্রার নিচে নেমে এসেছে, যা এক প্রকার নিশ্চিত। এছাড়াও এপ্রিলে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্র তার THAAD ইন্টারসেপ্টরের অন্তত অর্ধেক, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করে ফেলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতির সময় কিছুটা স্বস্তি মিললেও সাম্প্রতিক উত্তেজনা আবারও সেই মজুদের ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, যে হারে যুদ্ধ চলছে সে হারে পুনরায় অস্ত্র উৎপাদনে গতি নেই। পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি নতুন টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। চলতি বছরে নতুন কোনো THAAD সরবরাহের সম্ভাবনাও নেই। ফলে যুদ্ধপূর্ব মজুদের পর্যায়ে ফিরতে অন্তত 3 বছর বা তারও বেশি সময় লাগতে পারে, এমনটাও বলছেন অনেকে।
অবশ্য পেন্টাগন জানিয়েছে প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়াতে কাজ চলছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন ত্বরান্বিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছেন। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তিও করা হয়েছে। তবে এসব নতুন উৎপাদন খাত চালু করতে কয়েক বছর সময় লাগবে এবং এর সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না বলেও অভিমত বিশ্লেষকদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। ক্রমেই পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু, যার বিরূপ প্রভাব পড়ছে পুরো পৃথিবীর মানুষের উপর। চলতি বছর জুনের শেষের দিকে ইউরোপের পশ্চিমাঞ্চলকে গ্রাস করেছে রেকর্ড মাত্রার তাপপ্রবাহ। তীব্র এই দাবদাহে ইউরোপীয় দেশগুলোতে 10,000-এর বেশি অতিরিক্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও বেশি এবং তীব্র হচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পেনুকা সুলতানার আরেকটি প্রতিবেদন। ইউরোপের বিভিন্ন দেশে 2026 সালের জুন মাসের শেষ দিকে আঘাত হানা রেকর্ড ভাঙা তাপপ্রবাহে 10,000-এর বেশি অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থিত মৃত্যুহার পর্যবেক্ষণ নেটওয়ার্ক ইউরোমেমোর প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। এতে দেখা যায় নিহতদের মধ্যে 9,000-এর বেশি ছিলেন 65 বছর বা তার বেশি বয়সী। কেননা বয়স্ক ব্যক্তিরাই তীব্র গরমের সবচেয়ে বড় শিকার বলছেন বিশেষজ্ঞরা। ডেনমার্কের স্টার্টেন সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক এবং ইউরোমোমোর প্রতিনিধি লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে জানান, বছরের এই সময়ে এত বেশি অতিরিক্ত মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক। এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে রেকর্ড তাপপ্রবাহকে দায়ী করছেন তিনি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতা এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে বয়স্ক, অসুস্থ এবং একাকী বসবাসকারী মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বলে জানিয়েছেন তারা। এদিকে বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে জুনের শেষের এই তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ও গ্রিন হাউস গ্যাস নির্গমনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। ফলে তাপপ্রবাহ এখন ক্রমাগত আরও দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠছে বলে মনে করছেন এসব বিজ্ঞানী। এছাড়া তাপপ্রবাহের প্রভাবে প্রাণহানির পাশাপাশি ব্যাহত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপনও। কেননা তীব্র দাবদাহের কারণে ফ্রান্স, স্পেন এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এমনকি অনেক স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এদিকে 13 জুলাই প্রকাশিত আরেকটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, মে ও জুন মাসের তাপপ্রবাহে শুধু ইংল্যান্ড ও ওয়েলসেই প্রায় 2,700 জন মানুষের মৃত্যু হয়েছে। এতে আরও বলা হয়, এসব মৃত্যুর প্রায় 42% জন্য বৈশ্বিক উষ্ণায়নের কারণে অতিরিক্ত বেড়ে যাওয়া তাপমাত্রা সরাসরি দায়ী। অর্থাৎ জলবায়ু পরিবর্তন না হলে মৃত্যুর একটি বড় অংশ এড়ানো সম্ভব হতো। অবশ্য ভবিষ্যতে তাপপ্রবাহ আরও বেশি দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।